আজকের এই বিশ্লেষণে স্বাগত। আজ আমরা আমাদের চিরচেনা পৃথিবীর আরামদায়ক গণ্ডি থেকে বেরিয়ে মহাবিশ্বের গভীরে বাসযোগ্য গ্রহগুলোর একেবারে অবিশ্বাস্য আর মাথা ঘুরিয়ে দেওয়া বৈচিত্র্য নিয়ে কথা বলব। আমরা সাধারণত ভাবি যে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর মতোই একটি সবুজ, শান্ত ও পরিমিত তাপমাত্রার গ্রহ বুঝি খুব প্রয়োজন। কিন্তু বিজ্ঞানীরা যখন আরও গভীরে গিয়ে গবেষণা করছেন, তখন দেখা যাচ্ছে যে প্রাণ ধারণের শর্তগুলো আমাদের প্রাথমিক কল্পনার চেয়েও অনেক অনেক বেশি বিস্তৃত। শুরুতেই এই দারুণ প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। একটা গ্রহে প্রাণ টিকে থাকার জন্য কি আসলেই সূর্যের আলো, শক্ত মাটি বা নীল আকাশের খুব দরকার? আমাদের চিরাচরিত যে ধারণা, সেটা কিন্তু এখন একেবারে চ্যালেঞ্জের মুখে। সাধারণ বিশ্বাস হল প্রাণের জন্য উপযুক্ত আলো, মাটি আর বায়ুমণ্ডলের প্রয়োজন। কিন্তু মহাজাগতিক পরিসরে এই সংজ্ঞাকে এখন নতুন করে ভাবতে হচ্ছে। পৃথিবীর মতো পাথুরে গ্রহগুলোকে আমরা সাধারণত গোল্ড স্ট্যান্ডার্ড বা আদর্শ মানদণ্ড ধরে নিই, কারণ এখানে শক্ত মাটি আছে, সক্রিয় ভূতত্ত্ব আছে আর বাসযোগ্য গোল্ডিলক্স জোনের কারণে তাপমাত্রা বেশ স্থিতিশীল থাকে। সাথে আছে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রে সুরক্ষা। কিন্তু সত্যি বলতে কি, এটা তো কেবল একটা বেস লাইন বা শুরু মাত্র। এবার ধরুন আমরা গ্রহের ভরটা একটু বাড়িয়ে দিলাম, তখন কি হবে? চলে আসবে সুপার আর্থের ধারণা। ভর আমাদের পৃথিবীর চেয়ে 1.5 থেকে 10 গুণ বেশি হতে পারে। এর মানে মাধ্যাকর্ষণও প্রচণ্ড। আর এই বিপুল আকর্ষণের কারণে এরা কোটি কোটি বছর ধরে ঘন বায়ুমণ্ডল খুব সহজেই ধরে রাখতে পারে। তবে মজার ব্যাপার হলো, এই প্রচণ্ড গ্র্যাভিটির চাপে সেখানকার প্রাণীরা হয়তো বিবর্তিত হয়ে অনেক খাঁটো এবং শক্তপোক্ত গড়নের হবে। আর এই বিশালত্বের স্কেলটা আসলেই চমকে দেওয়ার মতো। এমন একটা ওশান ওয়ার্ল্ড বা মহাসাগরের জগতের কথা একটু কল্পনা করা যাক, যেখানে জলের গভীরতা 1-2 কিলোমিটার নয়, বরং শত শত কিলোমিটার। মানে আমাদের পৃথিবীর 11 কিলোমিটার গভীর মারিয়ানা ট্রেঞ্চ এর কাছে একেবারে নস্যি। দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত কেবলই জলরাশি, কোনো স্থলভাগের নামগন্ধ নেই। চারদিকে শুধু জল আর জল। একটা বৈশ্বিক মহাসাগর, কিন্তু দারুণ তাপমাত্রা নিয়ন্ত্রক বা থার্মাল বাফার হিসেবে কাজ করে। কিন্তু এখানে একটা বড়সড় ঝামেলাও আছে। এত গভীর জলের নিচে চাপের কারণে একেবারে তলদেশে এক অদ্ভুত ধরনের হাই প্রেশার বরফ তৈরি হতে পারে। আর এই বরফ যদি জলকে পাথুরিয়ে সমুদ্র তল থেকে পুরোপুরি আলাদা করে ফেলে, তাহলে প্রাণের বিকাশের জন্য জরুরি খনিজ পুষ্টিগুলো আর জলে মিশতেই পারবে না। আচ্ছা, এবার যদি গ্রহের ওপরের দিকটা থেকে সারফেস বা ভূমি একেবারে সরিয়ে ফেলি, পুরোটা যদি শুধু বরফে ঢাকা থাকে, এই বরফের নিচে থাকা বিশাল মহাসাগরগুলো কিন্তু এক একটা দারুণ প্রাকৃতিক জৈবিক বাংকার হিসেবে কাজ করতে পারে। তেজস্ক্রিয় ক্ষয় বা জোয়ারের ঘর্ষণে তৈরি হওয়া ভেতরের তাপে এই ঘুটঘুটে অন্ধকার সমুদ্রের ইকোসিস্টেমগুলো মহাজাগতিক রেডিয়েশন আর বাইরের যাবতীয় বিশৃঙ্খলা থেকে একদম পারফেক্টভাবে সুরক্ষিত থাকে। আর এই কনসেপ্টটা তো আরও দারুণ। একটা গভীর মহাসাগরের ওপর যদি তাপ ধরে রাখার মতো ঘন হাইড্রোজেনের বায়ুমণ্ডল থাকে, যাকে আমরা বলছি হাইসিয়ান গ্রহ, তাহলে বাসযোগ্য অঞ্চলের সীমানা আমাদের প্রথাগত ধারণার চেয়ে অনেক বেশি বেড়ে যায়। হাইড্রোজেন গ্যাস দারুণভাবে তাপ ধরে রাখতে পারে, তাই নক্ষত্র থেকে অনেক দূরে থেকেও এই গ্রহগুলো দিব্যি বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি করতে পারে। সবচেয়ে অবাক করা পয়েন্টটা হলো, প্রাণী টিকে থাকার জন্য আসলে কোনো ভূপৃষ্ঠেরই দরকার নেই। একটা মিনি নেপচুনের গঠনটা দেখুন। তাত্ত্বিকভাবে প্রাণীরা হয়তো অনন্তকাল ধরে এই গ্রহের বায়ুমণ্ডলের স্থিতিশীল স্তরগুলোতে ভেসে থাকতে পারে বা সাঁতার কাটতে পারে। নিচে রয়েছে সুপার ক্রিটিক্যাল জলের স্তর, আর তারও নিচে কঠিন পাথুরে কেন্দ্র। মাটি ছাড়াই পুরো জীবনচক্র পার করে দেওয়াটা কিন্তু অসম্ভব কিছু নয়। আমরা সাধারণত ধরে নিই যে জল ছাড়া প্রাণ অচল। কিন্তু রসায়ন যদি জলের বদলে তরল মিথেন বা হাইড্রোকার্বনকে দ্রাবক হিসেবে বেছে নেয়, কার্বনভিত্তিক গ্রহে এই হিমশীতল তাপমাত্রাতেও প্রাণের বিপাকীয় প্রক্রিয়া দিব্যি কাজ করতে পারে। তবে হ্যাঁ, সেই সময়রেখাটা হবে অবিশ্বাস্য রকম ধীর এবং আমাদের কাছে একেবারে ভিন গ্রহের মতো অচেনা। এর ঠিক উল্টো চিত্রটাও হতে পারে, একটি মরুভূমির জগৎ। জলের চরম অভাব এখানকার প্রাণীদের বাধ্য করবে অনেক বেশি জৈবিকভাবে দক্ষ হতে, আর উন্মুক্ত বিশাল পাথুরে পৃষ্ঠের কারণে অত্যন্ত সক্রিয় রাসায়নিক বিক্রিয়া ঘটার চমৎকার সুযোগ তৈরি হবে। টিকে থাকার এই লড়াইটা সত্যি চরম পর্যায়ের। আচ্ছা, এতক্ষণ তো আমরা গ্রহ নিয়ে কথা বললাম, চলুন এবার নক্ষত্রগুলোর দিকে একটু চোখ বোলানো যাক। আমাদের গ্যালাক্সিতে সূর্যের মতো নক্ষত্রের চেয়ে কিন্তু শীতল ও নিষ্প্রভ রেড ডোয়ার্ফ বা লাল বামুন নক্ষত্রের সংখ্যাই অনেক বেশি। তাই পরিসংখ্যানের দিক থেকে চিন্তা করলে মহাবিশ্বের যে কোনো ভিন গ্রহের প্রাণের একটা রেড ডোয়ার্ফকে ঘিরে বেঁচে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই নক্ষত্রগুলোর আয়ু শত শত বিলিয়ন বছর হতে পারে, তাই প্রাণের বিকাশের জন্য একেবারে অঢেল সময় পাওয়া যায়। তবে
এরা যেহেতু মূলত ইনফ্রারেড আলো ছড়ায়, তাই একটা রেড ডোয়ার্ফ গ্রহের জঙ্গলগুলো আমাদের মতো সবুজ না হয়ে সম্পূর্ণ কালো বা গাঢ় বেগুনি রঙের হতে পারে, কারণ আলো এতটাই কম যে উদ্ভিদকে শক্তির প্রতিটি ফোঁটা শুষে নিতে হয়। রেড ডোয়ার্ফগুলো শীতল হাওয়ায় বাসযোগ্য হওয়ার জন্য গ্রহগুলোকে খুব কাছাকাছি থেকে ঘুরতে হয়, আর এত কাছাকাছি থাকার কারণে এরা প্রায় টাইডেলি লকড হয়ে যায়। এর মানে হলো গ্রহের একটা দিক সব সময় নক্ষত্রের দিকে মুখ করে থাকে, যেখানে চলছে চিরস্থায়ী জ্বলন্ত দিন আর ভয়ঙ্কর সব ঝড়, আর ঠিক উল্টো দিকে চিরস্থায়ী হিমশীতল রাত, একদম জমে যাওয়া অন্ধকার এক প্রান্তর। এই স্লাইডের বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। আগুনের মতো গরম আর জমাট বরফের ঠিক মাঝখানে একটা সরু ব্যান্ড বা বলয় থাকে, যাকে বলে টার্মিনেটর জোন। এটি একটি চিরস্থায়ী গোধূলির রাজ্য। এখানেই তরল জল আর প্রাণের টিকে থাকার জন্য তাপমাত্রা একেবারে পারফেক্টলি স্থিতিশীল থাকতে পারে। অথবা একটা আই বল আর্থের কথাও ভাবা যেতে পারে। দিনের বেলায় আলোকিত অংশের ঠিক মাঝখানে একটা তরল মহাসাগর, আর তার চারপাশে পুরো গ্রহটা বরফে মোড়ানো। মহাশূন্য থেকে দেখলে মনে হবে একটা বিশাল চোখ যেন অন্ধকার চারপাশ থেকে মহাজাগতিক শূন্যতার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিষয়টা ভাবতেই গায়ে কাটা দেয়, তাই না? আর এই অদ্ভুত পরিবেশের কথা বলতে বলতেই চলুন এবার সবচেয়ে চরম একটা মাত্রার দিকে যাওয়া যাক। যদি নক্ষত্রটাকেই পুরো সমীকরণ থেকে সরিয়ে ফেলি এবং নক্ষত্রমণ্ডলীর চরম হিমশীতল অন্ধকারের মাঝে চলে যাই, তাহলে কি হবে? প্রাণের জন্য যে নক্ষত্র অপরিহার্য, এই চিরাচরিত ধারণাটা তখন একেবারে ভেঙে যায়। একটি রোগ প্ল্যানেট বা ভবঘুরে গ্রহ কোনো সূর্যের মায়ায় আবদ্ধ না থেকেই একা একা গ্যালাক্সিতে ভেসে বেড়ায়। এর উপরিভাগ চির তুষারের এক হিমশীতল অনুর্বর প্রান্তর। যেহেতু কোনো আলো নেই, তাই সাধারণ টেলিস্কোপে এদের খুঁজে পাওয়া বলতে গেলে প্রায় অসম্ভব। এখানে আসল পয়েন্টটা হলো একটা বিশাল পাথুরে কেন্দ্রের তেজস্ক্রিয় তাপ আর তাকে ঘিরে থাকা কিলোমিটারের পর কিলোমিটার পুরো বরফের আচ্ছাদন, এই দুটো মিলে একটা দারুণ ইনসুলেটর হিসেবে কাজ করতে পারে। আর ঠিক এভাবেই নক্ষত্রের আলোর একটা সিঙ্গল ফোটন ছাড়াই এই ভবঘুরে গ্রহগুলো কোটি কোটি বছর ধরে তরল মহাসাগর আর রাসায়নিক সংশ্লেষণ বা কিমোসিনথেসিস ভিত্তিক প্রাণ টিকিয়ে রাখতে পারে। এই বিষয়টা খুব দারুণভাবে ফুটিয়ে তোলে যে প্রাণ কতটা লড়াকু আর সহনশীল হতে পারে। নিখুঁত পরিবেশ, সূর্যের আলো বা আরামদায়ক উষ্ণতা ছাড়াও যে শক্তি, রসায়ন এবং তরলের সঠিক মিশ্রণ পেলে প্রাণ টিকে থাকতে পারে, এই হিমশীতল ভবঘুরে গ্রহগুলো তারই প্রমাণ। বাসযোগ্যতার সংজ্ঞাকে এটা একেবারে নতুন একটা রূপ দেয়। আমাদের আজকের এই বিশ্লেষণ যখন একেবারে শেষের দিকে, তখন একটা প্রশ্ন কিন্তু মাথার ভেতর ঘুরপাক খায়। যদি কোনো নক্ষত্র ছাড়াই ঘুটঘুটে অন্ধকারের ওই অনন্ত মহাসাগরের মাঝেও জটিল বাস্তুতন্ত্র দিব্যে টিকে থাকতে পারে, তাহলে অসীম মহাবিশ্বের ওই অন্ধকারের নিঃশব্দে আর কি কি অচিন্তনীয় রূপের প্রাণ লুকিয়ে আছে, যা এখনও আবিষ্কৃত হওয়ার অপেক্ষায়। ভাবার মতো একটা বিষয়, তাই না? মহাবিশ্বের এই রহস্য উন্মোচন তো সবে শুরু।